আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আমরা বলি ভোটের অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও বড় জটিল হয় তখন যখন নানান ফ্যাক্টর সামনে আসে, নানান প্রার্থী, দল, মত সব মিলিয়ে। আজকে আমরা দুটি জেলার ভোটের অঙ্ক মেলাবার চেষ্টা করব। সেই দুটি জেলা হলো ভোলা এবং দিনাজপুর। ভোলার 4টি আসন এবং দিনাজপুরের 6টি আসন নিয়ে আজ আমরা কথা বলব। শুরুতেই ভোলার 4টি আসন নিয়ে একটু কথা বলি। ভোলা 1 আসন, ভোলা 1 আসনের যদি একটু ভোটের হিসাবটা আমরা দেখে নেই। ভোলা 1-এ মোট ভোটার আছে 4,06,567 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 2,10,087, নারী ভোটার আছেন 1,96,475। এখানে তৃতীয় লিঙ্গের 5 জন ভোটার আছেন। এছাড়া নতুন ভোটার আমরা বলছি যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, প্রথমবারের মতো যারা ভোট দেবেন, সেই সংখ্যাটা আছে 1,75,595 জন। এই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 43%, 43.19। আমরা ভোলা 2 আসনটা নিয়ে যদি একটু কথা বলি। ভোলা 2 আসন, এটি দৌলত খান এবং বোরহানুদ্দিন নিয়ে গঠিত, এই দুটি উপজেলা নিয়ে। এখানকার মূলত মোট প্রার্থী 3,95,554 জন এবং এই মোট ভোটারের মধ্যে পুরুষ সংখ্যা একটু বেশি, 2,06,000-এর মতো। নারী ভোটার আছেন 1,89,000-এর মতো। এছাড়া তরুণ ভোটার যাদেরকে বলছি, 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, যারা এখন পর্যন্ত কোনো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনে ভোট দেননি, সেই সংখ্যাটা 1,74,252 জনের মতো। এবং এই তরুণ ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় 44%, 44.05। এবং এখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ হাফিজ ইব্রাহিম এবং জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম। এছাড়া আরও 5 জন প্রার্থী আছেন, বৈধ প্রার্থী আরও 5 জন, মোট 7 জন এনাদেরকে নিয়ে। আমরা ভোলা 3 আসনটা যদি একটু দেখি, ভোলা 3 আসনের হিসাব দেখব। ভোলা 3 হচ্ছে লালমোহন এবং তজুমুদ্দিন, এই 2 উপজেলা নিয়ে গঠিত। এই ভোলা 3 আসনে মোট ভোটারের সংখ্যা যদি দেখি 3,88,000-এর বেশি। এবং এখানে পুরুষ ভোটার 2 লাখ, নারী ভোটার আছেন 1,88,000। 2008 সালের পরে ভোটার হয়েছেন 1,73,545 জন, যেটা মোট ভোটারের প্রায় 45%, 44.66। ভোলার সর্বশেষ আসন ভোলা 4। ভোলা 4 আসনে চরফেশন এবং মনপুরা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন এবং জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল। আমরা যদি এই আসনের ভোটের হিসাবটা একটু দেখি, এখানে মোট ভোটার 5,02,026 জন। এর মধ্যে পুরুষ 2,62,000, নারী ভোটার 2,39,000। তরুণ ভোটার এখানে 2,27,886 এবং তরুণ ভোটারের সংখ্যাটা 45.39%। ভোলার এই 4টি আসনের হিসাব আমরা দেখে নিলাম। এই পর্যায়ে একটু কথা বলতে চাই, আমার সহকর্মীকে একটু যুক্ত করে নেব ভোলা থেকে। জি, কামরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভোলা থেকে। জি, যুক্ত করে নিতে পেরেছি। ভোলার এই 4টি আসনের একটু চালচিত্রটা জানতে চাই। ভোলায় তো বিএনপির ভালো করেছে বরাবর, অন্যান্য নির্বাচনগুলোতে যদি আমরা দেখি। একই সঙ্গে ভোলায় অনেক ডাকসাইটে নেতা ছিলেন। বিশেষ করে ভোলা 1 আসনে আমরা দেখেছি আন্দালিব রহমান পার্থ 2008 সালে এখান থেকে নির্বাচন করে জিতেছিলেন। এবার তিনি বিএনপি দলীয় জোটের প্রার্থী হিসেবে এখানে লড়ছেন ভোলায়। সেই জায়গায় আসলে ভোলার 4টি আসনে যদি একটু ছোট ছোট করে বলে যান, সেখানে বিশেষ করে বিএনপির কোনো ধরনের দ্বন্দ্ব, কোন্দল এগুলি আছে কিনা। আমরা অনেক জায়গায় যেটা দেখছি, ভোলার পরিস্থিতিটা কি? মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একমাত্র
দ্বীপ জেলা যে ভোলাটি রয়েছে, এখানে 4টি আসন রয়েছে। এই 4টি আসনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা এখানে নির্বাচন করে সংসদ সদস্য হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদের দায়িত্ব পালন করে গিয়েছে বিগত দিনে আমরা যেমনটি দেখেছি। এবারও কিন্তু এর সমীকরণের বাইরে নয়। আপনি যদি আপনাকে বলি যে ভোলার বিএনপি যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম এবং বিজেপির চেয়ারম্যান আমদানির রহমান পার্থ এবং কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবার ভোলা থেকে তারা নির্বাচন করবেন। আমি যদি ভোলার একের চিত্রটা যদি বলি, ভোলা একে বিএনপির পক্ষ থেকে প্রথমে কিন্তু বিএনপির যে জেলা বিএনপি সভাপতি তাকে মনোনয়ন দেওয়া হলো জোটের স্বার্থে। পরবর্তীতে কিন্তু এই আসন থেকে বিজেপির চেয়ারম্যান আমদানির রহমান পার্থকে কিন্তু এই জোটের প্রার্থী হিসেবে এখানে চূড়ান্ত করা হয়। এছাড়াও এই আসন থেকে জামাতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান সহ মোট এই 6 জন এখানে নির্বাচন করবেন। আমি যদি আপনাকে বলি যে ভোলার 2 আসনটি, যে বিশেষ করে বরানউদ্দিন এবং দৌলতখান নিয়ে যে আসনটি গঠিত, এখানে কিন্তু গ্যাস সমৃদ্ধ যে আসন, এখানে একটি সম্ভাবনাময় একটি মানে বরাবরই আমরা দেখেছি যে এই আসনে যারা নির্বাচন করেন তাদের প্রতি এলাকার লোকজনের একটি দাবি থাকে, যেটা হলো যে শিল্প কারখানা এবং বিভিন্ন স্থাপনা তৈরি করার জন্য। কিন্তু আমরা বিরক্তি নিয়ে দেখিনি। কিন্তু এবারে কিন্তু ভোটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এবারও কিন্তু ভোটাররা কিন্তু যে দলের যে প্রার্থী রয়েছেন, বিশেষ করে যে বিএনপির প্রার্থী যে হাফিজ ইব্রাহিম সাবেক এমপি ছিলেন, এবারও সে এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং এখানে জামাতের প্রার্থী রয়েছেন এবং অন্যান্য যে প্রার্থী রয়েছেন বা আমাদের 11 দলের প্রার্থী থেকে এখানে জোটের প্রার্থী হিসেবে এলডিপির লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোকফার উদ্দিন চৌধুরীকে এবার এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু জামাতও এখানে নির্বাচন করছেন। তবে এখানকার এলাকার লোকজনদের একটি দাবি রয়েছে যে নির্বাচিত হয় সে যেন এলাকার উন্নয়নের জন্য শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা তৈরি করে। এটি একটা বড় একটা ফ্যাক্ট রয়েছে। আমি যদি আপনাকে ভোলা 3 আসন বলি, ভোলা 3 আসনটি একটি বড় হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এই আসনটিতে নির্বাচন করছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিডিপি মোহাম্মদ নিজামুল হক, এবং তিনি ইসলামী 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন। এছাড়া এখানে অন্যান্য আরো 3 জন প্রার্থী রয়েছেন। আর যদি আমি বলি বাংলাদেশের সর্বদক্ষিণে, আমাদের ভোলার সর্বদক্ষিণে যে ভোলার যে আসনটি রয়েছে চরপেশন এবং মনপুরা নিয়ে একাধিক বিচ্ছিন্ন চর নিয়ে গঠিত এই আসনটি, এখানে এবার বিএনপির নতুন মুখ দেখা দিয়েছে, যাকে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের ইসলামী প্রার্থী মোস্তফা কামাল ও ইসলামী আন্দোলনের কামাল উদ্দিন সহ প্রায় 6 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে আপনি যে কথা বলেছিলেন যে এখানে বিএনপির ভিতরে কোনো কোন্দল রয়েছে কিনা, তবে আমরা যেমনটি দেখেছি মাঠে এখানে ভোলার 4টি আসনে এখন পর্যন্ত বিএনপির ভিতরে কোনো কোন্দল নেই। তবে বিএনপির প্রার্থীরা যতটা মানে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছেন, কারণ যেসব প্রার্থীরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে তারা আসলে বড় প্রার্থী হিসাবে তারা মূল্যায়ন করছেন না। এবং এখানে বিএনপির যে হেভিওয়েট যে প্রার্থীরা রয়েছেন তারা নির্দ্বিধায় তাদের যে লোকজন রয়েছে, তাদের নেতাকর্মীরা রয়েছেন, তারা বলছেন যে তাদের যে 4টি আসনে, যে ভোলার যে 4টি আসনে এবং জোটের থেকে যে আমদানির পার্থক্য দেওয়া হয়েছে ভোলা এক আসন থেকে, তারা নির্দ্বিধায় তারা এখান থেকে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবেন। বিশেষ করে অনেক ধন্যবাদ কামরুল ইসলাম যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে ভোলা থেকে। আমার সহকর্মী কামরুল ইসলাম তিনি ভোলা থেকে যুক্ত হয়েছিলেন, বলছিলেন এই মুহূর্তের মাঠের নির্বাচনের চালচিত্র, ভোলার 4টি আসনের হিসাব নিকাশ জানছিলাম মাঠের চিত্র সহ। এ পর্যায়ে আমরা কথা বলবো দিনাজপুরের 6টি আসন নিয়ে। শুরুতেই দিনাজপুর 1 আসনটি কাহারোল এবং বীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলার ভোটের হিসাব একটু দেখব। এখানে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং জামায়াতের মতিউর রহমান তারা নির্বাচন করছেন। এখানে একজন জাকির হোসেন ধলু বিএনপির, তিনি মনোনয়ন না পেয়ে প্রতিবাদ করেছিলেন, মাঠে আন্দোলন করেছিলেন, পরে আবার সমঝোতা করে নিয়েছেন। ভোটের অঙ্ক যদি দেখি, দিনাজপুর 1-এ 4,17,133 জন ভোটার আছেন। পুরুষ 2,08,000, নারী 2,08,000
এবং নতুন ভোটার 2008-এর পরে যারা ভোটার হয়েছেন 1,71,000-এর কাছাকাছি। এখানে মোট ভোটারের সেই সংখ্যাটা প্রায় 41%। দিনাজপুর 2 যদি দেখি, বোচাগঞ্জ এবং বিরল উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এখানে বিএনপির মনোনীত প্রার্থী সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, এবং এখানে স্বতন্ত্র প্রার্থী একজন আছেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালু, তিনি এখনো আছেন প্রতিদ্বন্দ্বিতায়। জামায়াত মনোনীত একজন প্রার্থী আছেন অধ্যক্ষ একেএম আফজালুল আনাম। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি, দিনাজপুর 2-এ 3,71,478 জন ভোটার আছেন, পুরুষ 1,87,000, নারী 1,84,000। এখানে 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা নতুন ভোটার 1,25,335 জন, এবং এই তরুণ ভোটারদের সংখ্যা সেটা মোট ভোটারের প্রায় 34%, 33.74। আমরা দিনাজপুরের আরেকটি আসন যেটি দিনাজপুর 3, সেটি সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপি মনোনীত প্রার্থী, তিনি দিনাজপুর পৌরসভা নির্বাচিত মেয়র, পরপর 3 বারের মেয়র প্রার্থী, তিনি খুবই জনপ্রিয় এলাকায়। তিনি জাহাঙ্গীর আলম, তিনি নির্বাচন করছেন। জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, তিনি এই সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছিলেন। এখানে এই আসন থেকে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছিল প্রথমে, পরবর্তীতে তার মৃত্যুর পরে এটি জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেয়া হয়। আমরা যদি একটু ভোটের হিসাব দেখি, 4,15,636 জন, এবং পুরুষ ভোটার 2,05,000, নারী ভোটার 2,10,000-এর মতো। এখানে তরুণ ভোটার আছেন 1,35,000, এবং সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 33%, 32.63। দিনাজপুর 4 খানসামা এবং চিরির বন্দর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী, তিনি সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া। এখানে জামায়াতের প্রার্থী আফতাবউদ্দিন মোল্লা। ভোটের হিসাবটা যদি দেখি, দিনাজপুর 4-এর মোট ভোটার 4,21,278 জন, পুরুষ ভোটার 2,11,000, নারী ভোটার 2,09,000, এবং 2008 সালের পরে ভোটার হয়েছেন 1,48,000-এর মতো, এবং এই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 35%। আমরা দিনাজপুর 5টা একটু দেখতে চাই, পার্বতীপুর এবং ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এখানে বিএনপি থেকে মনোনীত প্রার্থী যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি এবং তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এখানে এনসিপির প্রার্থী ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, তিনি জামায়াত ইসলামের জোটের প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন। জামায়াতের একজন প্রার্থী যদিও এখানে ছিলেন, কিন্তু এনসিপিকে তিনি প্রার্থীতা জোট ছেড়ে দেবার পর তিনি প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে। একটু যদি ভোটের হিসাব দেখি, 4,77,516 জন ভোটার, পুরুষ আছেন 2,38,000, নারী ভোটার 2,38,000। এখানে নতুন ভোটার 1,56,520 জন, এবং সেই তরুণ ভোটারদের সংখ্যা মোট ভোটারের সেটা প্রায় 33%-এর মতো। দুটি নির্বাচন ছাড়া সব সময় এটি আওয়ামী লীগের একজন প্রার্থী এখান থেকে নির্বাচন করতেন, মোস্তাফিজুর রহমান ফিজার। এই আসনে পরপর 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এবার তিনি আওয়ামী লীগ থেকে তিনি পলাতক আছেন, স্বাভাবিকভাবেই নির্বাচন করার কোনো প্রশ্ন ওঠে না, এবং সেখানে বিএনপি একটি সুবিধাজনক জায়গায় থাকবে বলে ধারণা করা যায়। দিনাজপুর 6 সর্বশেষ, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াহাট এবং হাকিমপুর, এটি নিয়ে গঠিত এই আসনটি। এটি বিএনপি থেকে এখানে নির্বাচন করছেন স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং তার চিকিৎসা প্যানেলের দায়িত্বেও ছিলেন, মুখপাত্র ছিলেন। তিনি দলের স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি যেটি বলছিলাম, তিনি বেগম খালেদা জিয়ার খুবই আস্থাভাজন ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি খুবই হেভিওয়েট প্রার্থী এই আসনে। আমরা যদি একটু অঙ্কটা একটু দেখে নেই ভোটের, মোট ভোটার 5,57,000-এর মতো, পুরুষ ভোটার 2,78,000, নারী ভোটার 2,79,000। এখানে তরুণ ভোটার আছেন 1,80,586, এবং এখানে নতুন ভোটার
32.2। আমরা একটু সহকর্মীদের যদি একটু যুক্ত করে নিই, সহকর্মীকে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, একটু এই দিনাজপুরের 6টি আসন সম্পর্কে একটু যদি জানি। দিনাজপুর আমরা জানি যে এটি বিএনপির অধ্যুষিত একটি এলাকা। দীর্ঘদিন বিএনপি এখানে ভালো করে এসেছে। বেগম খালেদা জিয়া এখানে বেড়ে উঠেছেন। স্বাভাবিকভাবেই তার এবং তার পরিবারের একটা প্রভাব এই এলাকাটায় আছে, থাকবে স্বাভাবিক সেই জায়গা থেকে। আপনি ঠিকই বলেছেন যে এটি বিএনপি একটি অধ্যুষিত এলাকা। তবে যদি আমি অনেক পিছনে গিয়ে থাকি, তবে সেখানে এই দিনাজপুর এলাকাটা কিন্তু ছিল এক সময় বলা যায় যে আওয়ামী লীগের দুর্গ। তবে সেই জায়গাটি কিন্তু ভাঙেন প্রয়াত বেগম খালেদা জিয়ার বড় বোন বেগম খুরশিদ হক, যাকে সবাই স্থানীয়ভাবে চকলেট নামে ছিলেন। উনি এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এই দুর্গটা কিন্তু উনি ভাঙেন এবং সেখানে কিন্তু একটা শক্ত অবস্থান দাঁড় হয় বিএনপির এবং উনি বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দিনাজপুরে কিন্তু অনেক উন্নয়ন করেছেন। এবার যদি আমি চলতি যে আসন্ন নির্বাচন সম্পর্কে যদি আসি, তো সেখানে যেটি হচ্ছে যে সাধারণত সব জায়গার মতো কিন্তু দিনাজপুরেও কিন্তু বিভিন্ন আসনগুলোতে বিএনপির কিন্তু যে অন্তর্দ্বন্দ্ব, কোন্দল বা গ্রুপিং বিষয়টি ছিল। তো বর্তমানে মোটামুটি সব জায়গায় একটা সমঝোতা এসেছে, তবে দুই একটি জায়গা কিন্তু একটু সমস্যা রয়েছে। যেমন 1 নম্বরে যদি বলি, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু যে বিএনপি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং জামাতের যে মতিউর রহমান, সেখানে একটি সমস্যা, মনোনয়ন যখন ঘোষণার পর একটি সমস্যা হয়েছিল, সেটি সমঝোতা এসেছে। তবে 2 নম্বর আসনটি সেখানে যে সাদিক রিয়াজ পিনাট এবং সেখানে বিএনপি থেকে দাঁড়িয়েছেন। তো সেখানে কিন্তু যে আরেকজন সেখানে বিএনপি থেকে যেখানে সবাই তাকে যে বজলুর রশিদ কালু নামে যিনি আছেন, উনি বিএনপি থেকে উনি বিদ্রোহী প্রার্থী হিসেবে উনি এখনো পর্যন্ত তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। তো সেখানে তবে যদিও সেটিকে মানুষ খুব একটা বড় করে দেখছে না এবং বিএনপির প্রার্থীও খুব একটি বড় করে দেখছে না। তবে 3 নম্বর যেটি আসন, যেখানে খালেদা জিয়া যেখানে এখানে দাঁড় হওয়ার কথা ছিল, তবে তার মৃত্যুর পর এর মধ্যেই কিন্তু বিকল্প প্রার্থী, আমরা জানি যে সব জায়গায় তার অসুস্থতার কারণে বিকল্প প্রার্থী চিন্তা করে রাখা হয়েছিল। তো সেখান থেকে দলের হাইকমান্ড থেকে যে মনোনয়ন পেয়েছেন যে সৈয়দ জাহাঙ্গীর আলম, উনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় দিনাজপুরে, কারণ পরপর আওয়ামী লীগ আমলেও কিন্তু পরপর 3 বার এখানে দিনাজপুর পৌরসভার উনি মেয়র ছিলেন। তো সেই জায়গায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং যে তার একটা সাড়াও পাওয়া যাচ্ছে। এরপরে যদি আমি 4-এ দেখি, 4-এ কিন্তু যেখানে হচ্ছে যে আখতারুজ্জামান মিয়া, উনি এক সময় সংসদ সদস্য ছিলেন বিএনপি এবং সেখানে আফতাবউদ্দিন মোল্লা রয়েছেন জামায়াতের, সেখানে কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তবে সবচাইতে যেটি হলো যে একটু যেটা হচ্ছে যে 5 নম্বর আসনটি কিন্তু ওখানে কিন্তু একটা বেশ বিএনপির মধ্যে অন্তর্কন্দর আছে, কারণ সেখানে অনেকবার যে সংসদ সদস্য নির্বাচন করেছেন AZM রেজানুল হক। তো উনি কিন্তু যে মনোনয়ন না পাওয়ার কারণে উনি কিন্তু বিদ্রোহী হিসেবে এখনো কিন্তু স্বতন্ত্র থেকে আছেন। এছাড়া আরেকজন বিএনপি নেতা যে জাকারিয়া বাচ্চু, উনিও আছেন। তো সেই জায়গাটা কিন্তু জামায়াতের জন্য খুব সহজ ছিল, তবে সেটি তারা এনসিপি কে ছেড়ে দিয়েছে এবং সেই জায়গায় এনসিপি থেকে ডাক্তার আদ আলী আছেন। তো যদি জামাত সেখানে যদি তাদের সাপোর্টটা ফুল এনসিপি কে দেয়, সেক্ষেত্রে কিন্তু ও জায়গাটায় কিন্তু একটু বিএনপির জন্য খুব কঠিন হয়ে যাবে। তাছাড়া ব্যারিস্টার কামরুজ্জামান কিন্তু দীর্ঘদিন প্রবাসে ছিলেন, যার কারণে কিন্তু স্থানীয় মানুষরা খুব একটা তাকে খুব বেশি একটা চিনে না। এছাড়া 6-এ যদি আমরা দেখি, সেখানে কিন্তু ডাক্তার জাহিদ হোসেনের কিন্তু ব্যাপক জনপ্রিয়তা, তবে ওইটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ওই আসনটি জামায়াতের পক্ষে ছিল। এখন ওই জায়গাটাও কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের আসন্ন নির্বাচনের সর্বশেষ। খুব চমৎকার, অনেক ধন্যবাদ খালিদ আরাফাত যুক্ত হওয়ার জন্য দিনাজপুর থেকে। আমরা দিনাজপুরের 6টি আসনের সার্বিক চালচিত্র জানছিলাম। আমরা আমাদের মতো করে আজকে অঙ্ক মেলালাম ভোলা এবং দিনাজপুরের। আপনার ভোটের অঙ্ক আপনাকেই মেলাতে হবে, কোন হিসেবে তা মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।